নমস্কার, আমার নাম অসিত বরণ সেন। আমি সল্টলেক লবণহট বিদ্যাপীঠের বায়োলজি টিচার। তো সেমিস্টার 4, 3 এইগুলো প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে। এবারে কাউন্সিল উদ্যোগ হয়েছেন যে সেমিস্টার 1 আর 2 কিছু ভিডিও রেডি করে এগুলোকে ওদের ওয়েবসাইটে আপলোড করার জন্য। তাই অলরেডি সেমিস্টার 2 যে অংশগুলো প্লান্ট ফিজিওলজি সেগুলো অলরেডি হয়ে গেছে কয়েকটা। আজকে আমরা শুরু করব সেমিস্টার 2 হিউম্যান ফিজিওলজির পার্টটা। হিউম্যান ফিজিওলজিতে আমরা যে পার্টটা পড়ব সেটা হচ্ছে প্রথম যে পার্টটা পড়ব সেটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, পরিপাক ও শোষণ। এই ডাইজেশন অ্যাবজর্পশনটা আগেই বলে রাখি, এটা কিন্তু নিট বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, সর্বভারতীয় পরীক্ষা যেগুলো আছে তাতে কিন্তু নেই। তো আমরা এইচএস এর লেভেলে পড়বো। যারা ভবিষ্যতে এই বায়োলজিকে বা বায়োলজি ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এটাকে রাখা হয়েছে। তো সিবিএসই বোর্ডে এটা নেই। অন্যান্য এর পরে যে চ্যাপ্টারসগুলো আছে সবকটাই রয়েছে সিবিএসই বোর্ডে বা অন্যান্য বোর্ডে রয়েছে, আইএসসি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে সিলেবাস তাতে এই চ্যাপ্টারটা রয়েছে। কারণটা বুঝতেই পারছো তোমরা যে এই চ্যাপ্টারটা অত্যন্ত দরকারি, জানা দরকার। অনেকে তোমরা হয়তো ভাবি যে এটা আমরা 9-এ পড়েছি। 9-এ খুব উপর দিয়ে আমরা পড়ে এসেছিলাম, এখানে আমরা ডিটেলসে পড়বো। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন পুরোটাই মানুষের ক্ষেত্রে। ডাইজেশন বা পরিপাক বলতে আমরা কি বুঝি? আমরা হচ্ছে একটা বহুকোষী জীব। তো আমরা যে খাবারটা খাই সেই খাবারটা তো সরাসরি আমাদের সেলের ভিতরে ঢুকতে পারবে না। তাহলে সেটাকে ভাঙতে হবে। কঠিন যে খাদ্যটা সেটাকে সরল, তরল, শোষণযোগ্য অ্যাবজর্বেবল ফর্মে ওটাকে নিয়ে যেতে হবে। তো সেই নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো পরিপাক। ঠিক আছে? তো এই যে পরিপাক, টোটাল প্রাণী জগতে আমরা দুরকম পরিপাক দেখি। একটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার পরিপাক বা অন্তঃকোষীয় পরিপাক, আর একটা বহিঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক সাধারণত প্রোটোজোয়া, কিছু পরিফেরা, এদের মধ্যে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। আর বাকি সবার ক্ষেত্রেই আমরা দেখি বহিঃকোষীয় পরিপাক। আমাদের ডাইজেশনটা সেলের বাইরে হয়, কোষের বাইরে হয়, তারপরে আমরা ওটাকে অ্যাবজর্ব করি সেলের মধ্যে। তাই তো? তাহলে গেল এই পরিপাকের বিষয়টা ক্লিয়ার মাথায়? তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে উৎসেচকের উপস্থিতিতে কঠিন খাদ্য ভেঙে সরল, তরল, শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিণত হয় তাকে আমরা বলছি পরিপাক। তো এই পরিপাকের মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কি কি দেখবো সেটা একটু আগে দেখে নিই এক ঝলকে। দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে এই চ্যাপ্টার মধ্যে আমরা কি কি পড়বো। প্রথমে দেখবো আমরা এই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, মানুষের পরিপাকতন্ত্র, এই বিষয়টা দেখবো। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে দেখো, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে দুটো পার্ট, একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল আর একটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এই এলিমেন্টারি ক্যানেলের মধ্যে দুটো পার্ট রয়েছে। কি রয়েছে আমরা পার্টসগুলো পড়বো, অংশগুলো কি আছে পড়বো। তারপরে পড়বো তার কলাস্থানিক গঠন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অংশটা, পরে আমরা আসবো, স্লাইডে আমরা রাখবো। এরপরে আসছি এই ডাইজেস্টিভ গ্ল্যান্ড, পরিপাক যে গ্রন্থিগুলো আছে। পরিপাক গ্রন্থিগুলোর মধ্যে কি গ্রন্থি পাবো আমরা? মিউকোসাল গ্ল্যান্ড, যেগুলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আর ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। আর সাহায্যকারী যে গ্রন্থিগুলো রয়েছে তার মধ্যে যকৃৎ, অগ্নাশয়, লালা গ্রন্থি। এই গেল এদিকের পার্ট, ডাইজেস্টিভ সিস্টেমের পার্টটা। এবার আমরা আসবো এই চ্যাপ্টারের আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে ফুড পরিপাকটা কিভাবে হচ্ছে, ডাইজেশন অফ ফুড। সেটা দেখো, প্রথমে হচ্ছে ফিজিক্যাল বা ভৌত পরিপাক কিভাবে হয়, সেটা হচ্ছে জিভ আর দাঁত দিয়ে। মেকানিক্যাল মানে আমরা খাবারটাকে দাঁত দিয়ে আছে বলে চিবিয়ে এটাকে ছোট ছোট পার্টিকেলসে পরিণত করছি। আর কেমিক্যাল যে ডাইজেশন হয় সেটা হচ্ছে মুখগহ্বরে হবে কিছুটা, স্টমাকে পাকস্থলীতে কিছুটা হবে, অগ্নাশয়ে কিছুটা হবে, আর আন্ত্রিক গ্রন্থিতে কিছুটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা আসছি আর কি পড়বো এখানে। এই যে খাবারগুলো পাচ্ছি তার কি ক্যালোরিফিক ভ্যালু আছে, তাপন মূল্যের মধ্যে আমরা জানি যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে তো প্রধান খাদ্য। এই খাদ্য থেকে আমরা পারবো কার্বোহাইড্রেট থেকে 4.1 কিলো ক্যালোরি, 4 কিলো ক্যালোরি এটা গ্রস, আর ফিজিওলজিক্যালি আমরা 4.0 কিলো ক্যালোরি, প্রোটিন 4.0 ক্যালোরি, ফ্যাট 9.0, 9.1, 9.2, এটা এরকমই থাকে মোটামুটি।
এরপরে আমরা আসছি আরেকটা জিনিস এখানে পড়বো, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন। এই হরমোনসগুলো আবার একবার রিপিট হবে যখন কেমিক্যাল কোঅর্ডিনেশন পড়বো, লাস্ট চ্যাপ্টারে হিউম্যান ফিজিওলজি হরমোন যেটা পড়বো সেখানে আছে, তাও আমরা এখানে পড়বো। আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্রকে নিয়ন্ত্রণকারী কতগুলো হরমোন রয়েছে, সেগুলো বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন বা জিআই হরমোন। এই জিআই হরমোনের মধ্যে কি কি আছে? গ্যাস্ট্রিন, এন্টেরোগ্যাস্ট্রিন, সিক্রিটিন, ডুওক্রোনিন, এন্টোক্রেনিন, ঠিক আছে, সিসিকেপিজেড, ভিআইপি, এইগুলো পড়বো আমরা। আর ডিসঅর্ডারস এই চ্যাপ্টারে আর একটা কথা বলে রাখি মাঝখানে, হিউম্যান ফিজিওলজিতে যতগুলো চ্যাপ্টার আমরা পড়বো, এরপরে আসছে ব্রিদিং পড়বো, তারপরে আমরা ব্লাড অ্যান্ড বডি সার্কুলেশন বা অন্যান্য যে চ্যাপ্টার্সগুলো আছে, মাসেল কন্ট্রাকশন, মাসেল পড়বো। তো সেইখানে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে লাস্টে কিছু ডিসঅর্ডার দেওয়া আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ডিসঅর্ডারগুলো আমরা পড়বো, কি কি অস্বাভাবিকতা এই পরিপাকতন্ত্রের। প্রথম হচ্ছে কনস্টিপেশন, ভমিটিং, জন্ডিস, ডায়রিয়া, ইনডাইজেশন, আর আছে ম্যারাসমার, কোয়াসিওস্কর। এই হচ্ছে ব্যাপার। এই চ্যাপ্টারটার পুরো ছকটা আমরা এইটা নিয়ে আস্তে আস্তে ডিসকাস করব। আমরা দুটো পার্টে দেব। প্রথম পার্টে আমরা চেষ্টা করি কিছু ডাইজেশন পর্যন্ত আসতে, পরে আমরা অ্যাবজর্পশন আর ডিসঅর্ডার্সগুলো আলাদা করে চ্যাপ্টারে দেব। তাহলে প্রথমে আমরা শুরু করি যে প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, দেখো যে ফুড নিউট্রিশন, আমরা যে খাবারটা খাই সেই খাবারটা কেন খাই, খাবারটার জন্য মূল যে খাবারটা আমাদের কি প্রোভাইড করে? শক্তি, এনার্জি ফর দ্য লাইফ অ্যাক্টিভিটিস। সেকেন্ড ওয়ান, গ্রোথ, আমাদের বৃদ্ধির জন্য যে পরিমাণ দরকার হয় সেটাও দরকার পড়ে। আর হচ্ছে বডি টেম্পারেচার, আমরা জানি আমরা উষ্ণ শোণিত প্রাণী, গরম রক্তের প্রাণী, এই টেম্পারেচারটা মেনটেন করে ও। আর হচ্ছে রিপেয়ার অফ টিস্যুজ, কোথাও কেটে গেল, জুড়ে গেল, মানে ফেটে গেছে, সেগুলো রিপেয়ার করার জন্য, ক্ষতস্থান পূরণের জন্য আমাদের এইগুলো ফুডগুলো আমরা কি কি কাজে পাই। নেক্সট দেখো, এরপরে আমরা আসছি এই ফুড অ্যান্ড খাদ্য উপাদান। টোটাল খাদ্য উপাদান আমরা জানি যে 6টার উপর রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো শক্তি প্রদান করে, আর এগুলো সাহায্যকারী ভিটামিন, মিনারেলস, ওয়াটার। ক্লিয়ার? তো জল শক্তি দেয় না ঠিক করে, কিন্তু জল ছাড়া তো আমাদের জীবন বাঁচবেই না। আচ্ছা, নেক্সট এরপরে দেখো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম টোটাল ওভারভিউটা কি কি আছে। এলিমেন্টারি ক্যানাল আমি একটু আগে বলেছিলাম, তো শুরু হচ্ছে একদম মুখগহ্বর থেকে, শেষ হচ্ছে অ্যানাসে, পায়ুছিদ্রতে। এবার কি কি অর্গানস বা এখানে কি কি অংশ রয়েছে সেগুলো আমরা ডিটেলসে আসবো। অংশটা শুরু হচ্ছে মাউথ ক্যাভিটি, ইসোফেগাস বা গ্রাসনালী, তারপরে পাকস্থলী, তারপরে সোজা চলে যাচ্ছি আমরা ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র, রেকটাম আর পায়ুছিদ্র। এই হচ্ছে এই পার্টটা। তার মধ্যে কোনগুলো সাহায্যকারী গ্রন্থি আছে, কোন কোন অর্গানসগুলো রয়েছে। এরপর আমরা আসি একটু একটু করে। প্রথমে যেটা আছে এলিমেন্টারি ক্যানালের প্রথম যেটা মুখগহ্বর। মুখগহ্বরের মধ্যে দেখো প্রথমে কি লিখছি, কনসিস্ট অফ প্যালেট, রূপ, এই মুখের উপরের অংশটা প্যালেট, সেই এবং কি আর কি রয়েছে, দাঁত রয়েছে, আর একটা পেশিযুক্ত জিভ রয়েছে। তো এই প্যালেটের মধ্যে হার্ড প্যালেট, সফট প্যালেট, সামনের দিকটা হার্ড, ভেতরের দিকটা একটু কিন্তু সফট থাকে, নরম থাকে। এই জিভের মধ্যে, জিভটা দেখবে নিচে লাগানো আছে, আমাদের নিচের ইয়েতে চোয়ালে লাগানো হয়েছে, তাকে বলা হয় ফ্রেনুলাম। এই ফ্রেনুলাম দিয়ে লাগানো আছে। আর জিভের মধ্যে কি পাবো, কতগুলো প্যাপিলা পাবো। এই প্যাপিলাগুলোর মধ্যে থাকবে কিছু প্যাপিলা, আমরা 4 রকম প্যাপিলা পড়বো একটু পরেই। তার মধ্যে কিছু প্যাপিলাতে স্বাদকোরক আছে, আবার কিছুতে নেই, কারোর বেশি আছে, কারোর কম আছে। ঠিক আছে? আচ্ছা, আর একদম পেছনে দেখো এই জায়গাটাকে আমরা বলছি টনসিল। একদম এই জায়গাটা দেখো টনসিল। ক্লিয়ার? ফুলে যায় ঠান্ডা লাগলে, টনসিলাইটিস হয় যেটা আর কি, সেই। নেক্সট এরপরে দেখো টিথ দিয়ে আমরা শুরু করি। টিথের ক্ষেত্রে আচ্ছা হ্যাঁ, টিথ, এই যে মানুষের যে দাঁত রয়েছে, দাঁতের ক্ষেত্রে আমরা অনেকগুলো ফিচার দেখব। মানুষের দাঁতের ক্ষেত্রে একটা হচ্ছে হেটেরোডন্ট, থেকোডন্ট, ডাইফিওডন্ট। এই 3টে টার্ম ভালো করে মনে রাখতে হবে এবং এদের মানে বুঝতে হবে। হেটেরোডন্ট মানে আমাদের দাঁতগুলো
বিভিন্ন প্রকারের হয়। দেখো আমাদের দাঁতগুলো কিন্তু 4 রকমের আছে, সেটা আমরা পরেরটা দেখবো। থেকোডন্ট কাকে বলে, ডাইফেরন কাকে বলে, এই 3টে টার্ম কিন্তু পরিষ্কার হওয়া দরকার। এক একটা টার্মে আসি। প্রথমে দেখো হেটেরোডন্ট। হেটেরোডন্ট কি বললাম, যে আমাদের দাঁত 4 প্রকারের হয়। কি কি? ইনসিসর, একদম ইনসিসর, ক্যানাইন, মোলার, প্রিমোলার্স। ক্লিয়ার? ইনসিসর, ক্যানাইন, মোলার, প্রিমোলার। এই দেখো ইনসিসর যেটার সামনে রয়েছে এই জায়গাটা, এটা মোলার ভুল করে প্রিন্ট আমার হয়ে গেছে। তো এইটা হচ্ছে তোমার, এই 4টেকে আমরা বলছি, এই 4টেকে আমরা বলছি ইনসিসর, ইনসাইজার, এই ইনসাইজার। তো আর বাকি যেগুলো রয়েছে কি, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিসর কি কারণে আছে? কেটে নিচ্ছি আমরা, ফর কাটিং। ক্যানাইন কি করে? টিয়ারিং। আমরা যখন কোনো শক্ত জিনিস দাঁতে কামড়ে ছিঁড়ে নিই, তাহলে কিন্তু আমরা এই সাইড থেকে এই ক্যানাইন দিয়ে ছাড়ি। আর এই প্রিমোলার, মোলার আমাদের চেবানোতে সাহায্য করে, মূলত ম্যাস্টিকেশন যেটা বলেছি। এই প্রিমোলার আর মোলারগুলোকে একসাথে আমরা বলি চিকটিথ, চিকটিথ। এবং যেগুলোর মধ্যে কাস্প, চূড়ার মতন দেওয়া আছে, টুপির মতন আছে আর কি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করছি, এরপরে আসি তাহলে থেকোডন্ট বুঝতে পেরেছো, ডিফারেন্ট টাইপস অফ টিথ ইন হিউম্যান। যখন আমরা যে দন্তসজ্জায় বিভিন্ন রকমের দাঁত থাকে। হোমোডন্টও আছে, হোমোডন্টও কিছু অ্যানিমালস আছে। হোমোডন্ট অ্যানিমালসের ক্ষেত্রে দেখবো আমরা যে ওদের দাঁতগুলো একই রকম দাঁত দেখা যায়। স্তন্যপায়ী ছাড়া প্রায় সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের হোমোডন্ট টিথ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? স্তন্যপায়ী ছাড়া অন্য যে অ্যানিমালসগুলো রয়েছে তাদের কিন্তু হোমোডন্ট টিথ দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কথা বলে, আচ্ছা পরে আসছি সেটাকে বলবো, এই যে উইজডম টিথ বা, আচ্ছা এবার আসি থেকোডন্ট। থেকোডন্ট বলছে the teeth are embedded within the gum socket. দাঁতগুলো মাড়ির মধ্যে প্রথিত আছে, এই গর্তে ঢোকানো আছে। ক্লিয়ার? তো এইগুলোকে আমরা দেখো, ইট মিনস টিথ আর প্লেসড ইন দ্য জ সকেটস। গাম সকেটসের এই জ যে সকেটগুলো আছে সেইখানে দাঁতগুলো প্রথিত আছে, এটাকে বলা হয় থেকোডন্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আসছি ডাইফিওডন্ট। দুবার দাঁত ওঠে, একটা হচ্ছে মিল্ক টিথ, একটা পার্মানেন্ট টিথ, দুধে দাঁত, আর একটা হচ্ছে স্থায়ী দাঁত। এই দুধে দাঁতগুলো দেখো ডেন্সিশন 20টা থাকে। নাম্বার ডেভেলপস ইন 6 to 7 months of the birth. They are replaced by the permanent teeth at the age of 6 to 7 years. 6 থেকে 7 বছরের মধ্যে মোটামুটি এটা আবার রিপ্লেসড হয়ে যায়। তো এই পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁতগুলো আছে 32টা। তার ডেন্টাল ফর্মুলা আমরা দেখব। এইখানে যেটা আমি আগেরটাতে বলছিলাম স্লাইডে, এই যে লাস্ট যে মোলার রয়েছে উপর নিচে, এগুলোকে বলা হয় আক্কেল দাঁত বা উইজডম টিথ। ক্লিয়ার? উইজডম টিথ কিন্তু অনেক পরে ওঠে, অনেক বয়স হলে ওঠে। তো অনেকের আবার সহজেই উঠে যায়, কোনো অসুবিধা হয় না। অনেকের আবার মাড়ি চিরে বের করতে হয়, পেনফুল অনেকের হতে পারে। ঠিক আছে? তো নেক্সট, এই হচ্ছে ডেন্টাল ফর্মুলা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। ডেন্টাল দন্ত সংকেত, এটা হচ্ছে অ্যাডাল্ট হিউম্যানের ডেন্টাল ফর্মুলা। কি দিয়েছি দেখো, এটা ধরবে তোমরা এইভাবে, এই যে এই জায়গাটা রয়েছে এইখান থেকে হাফ, তারপরে ইন্টু 2 করে দাও। ইনসিসর 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2, 2/2 মানে উপরে দুটো নিচে দুটো, মোলার 3/3 হয়েছে। দেখো 16টা হলো, তার সাথে ইন্টু 2 32। ক্লিয়ার? ঠিক তেমনি দুধের দাঁত যেটা বলি, দুধের দাঁতে দেখো কি অবস্থা, প্রিমোলারটা কিন্তু নেই, 0/0, সেখানে মোলার 2/2, আর বাকিগুলো সমান। দেখো ইনসিসর 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 0/0 আর মোলার 2/2, ইন্টু 2 করে দিলে 20। এই ডেন্টাল ফর্মুলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেন্টাল ফর্মুলা। ক্লিয়ার? তাহলে দাঁত থেকে আমরা এই জিনিসগুলো পেলাম। এবার একটা দাঁতের পুরোপুরি গঠনটা দেখো, কি কি অংশ রয়েছে দাঁতের মধ্যে, আমরা কি কি পাবো, তার বাহ্যিক গঠন, আভ্যন্তরীণ গঠন। বাহ্যিক গঠনের মধ্যে কি কি পাবো, প্রথমে দেখবো আমরা একটা ক্রাউন। এই অংশটাকে আমরা বলি ক্রাউন। এই অংশটাকে আমরা কি বলি, এই অংশটাকে আমরা বলি ক্রাউন, চূড়ার মতো থাকে। এবং এই অংশটাতে ভিজিবল, আমরা বাইরে থেকে দেখতে পারি। এবং এখানে কি আছে, এটা পুরোপুরি কভার্ড করা থাকে একটা হার্ডেস্ট সাবস্টেন্স অফ দ্য আপার বডি, আমাদের দেহের সবচেয়ে কঠিনতম অংশ, এনামেল। এই এনামেল দিয়ে এই দেখো এই জায়গাটা
এটাকে বলা হয় এনামেল, এনামেল দিয়ে কভার করা আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে নেক। এই জায়গাটাকে আমরা নেক, গ্রীবার অংশ বলছি, এই জায়গাটাকে আমরা গ্রীবার অংশ বলছি। এই নেকে কি হয় না, গামের ঠিক জাংশনে, গামগুলো মানে মাড়িতে সংযোগ স্থলে। ক্লিয়ার? আর আছে রুট, রুট অংশ, এটাকে পুরোটাকে আমরা রুট বলি আর কি। ঠিক আছে? এই রুটগুলো তোমার ইনসিসার ক্যানাইনের একটা করে রুট থাকে এবং স্ট্রেট, আগের ছবিটাতে দেখেছিলে তোমরা। আর বাকি যে প্রিমোলার মোলার, এদের কিন্তু 2 অর মোর দ্যান 2 রুটস আছে। এরকম 3টে থাকতে পারে, 2টো থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইনার স্ট্রাকচারে আসি। ইনার স্ট্রাকচারে আমরা কি পাবো দেখো, লেয়ার্স ইন্টারনালের মধ্যে কি পাবো, এনামেল, যেটা বলেছিলাম এনামেল, আউটার মোস্ট হোয়াইট গ্লসি লেয়ার ওভার দ্য ক্রাউন, এবং মেড মোস্ট অফ দ্য ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম লবণ দিয়ে। এবং এই কথাটা ভালো করে মনে রাখো যে এটা হচ্ছে আমাদের বডির হার্ডেস্ট পার্ট, দেহের সবচেয়ে কঠিনতম অংশ এইটা, হার্ডেস্ট পার্ট অফ দ্য অ্যানিমাল কিংডম। ঠিক আছে? অ্যানিমাল কিংডম, সরি, মানুষের দেহের ক্ষেত্রে। ঠিক আছে? মানুষের দেহের ক্ষেত্রে সবচেয়ে কঠিনতম অংশ। আচ্ছা, হার্ডেস্ট পার্ট অফ দ্য অ্যানিমাল কিংডম সেটা কিন্তু হবে মোলাস্কাতে। ঠিক আছে? আচ্ছা, এইবারে ওদের যে একটা দাঁতের মতো অংশ থাকে সেইটাকে আমরা বলি হার্ডেস্ট পার্ট অফ দ্য অ্যানিমাল কিংডম। এবার আছে ডেন্টাইন। ডেন্টাইনটা হচ্ছে ঠিক এনামেলের নিচে ডেন্টিন থাকে, এবং এটা কিন্তু মানে এনামেলের থেকে একটু নরম, মানে এনামেলের থেকে কম শক্ত আর কি। আর তারপরে আছে পাল্প ক্যাভিটি। পাল্প ক্যাভিটি এই খুব সফট রিজিয়ন, এখানে ব্লাড ভেসেলস থাকে, রক্তবাহ, স্নায়ু থাকে, আর কিছু যোগকলা থাকে। ক্লিয়ার? আর লাস্টে থাকবে সিমেন্টাম, সিমেন্ট থাকে, যেটা বোন লাইক লেয়ার কভারিং দ্য রুট ইনস্টিড অফ অ্যান এনামেল। হয়েছে? আচ্ছা, এই হচ্ছে তোমার এই পার্টটা গেল, দাঁতের পার্টটা গেল। এরপরে আমরা আসছি আর একটু ভালোভাবে লিখিয়ে দিচ্ছি, দেখো যে মানুষের দাঁতের কি কি অংশ রয়েছে এবং সেটা কি কি রয়েছে পরিষ্কার। এটা তোমরা ইচ্ছা করলে ভালো করে খাতায় লিখেও নিতে পারো, তোমাদের কাছে তো থাকবে ভিডিওটা, এইটা ভালো করে করে নিতে পারো। ক্লিয়ার? এর পরের অংশটাতে যাই আমরা। এরপরে আসছি জিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জিভের ক্ষেত্রে খুব সফট, মুভেবল এবং খুব মাংসল অংশটা আমরা বলি, এবং সেন্স অর্গান, তাই তো? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জিভ। এই জিভের ক্ষেত্রে বাক্কাল ক্যাভিটি, যেটা বলেছিলাম একটু আগেই, যে লিঙ্গুলাল ফ্রিনুলাম, এই যে ফ্রিনুলাম যেটা রয়েছে, জিভটা যে নিচে যে লাগানো আছে সেইটাকে বলা হয় লিঙ্গুলাল ফ্রিলাম। ঠিক আছে? আচ্ছা, আর কি রয়েছে? 3 রকমের গ্ল্যান্ড রয়েছে, সেরাস গ্ল্যান্ড, মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড, আর লিম্ফ গ্ল্যান্ড। এইটা খেয়াল রেখো, 3 রকমের গ্ল্যান্ড রয়েছে। আর কি রয়েছে? প্যাপিলা। এই প্যাপিলাগুলো 4 রকম প্যাপিলা। সেই প্যাপিলাতে টেস্ট বাড বা স্বাদকোরক আছে, আমরা যে স্বাদগুলো পাই সেই স্বাদকোরকগুলো আছে কিন্তু ওই প্যাপিলার মধ্যে। এই প্যাপিলার টাইপস এবং তার ডেসক্রিপশন ভালো করে রাইট ডাউন দ্য ডিফারেন্ট টাইপস অফ প্যাপিলা। আমি মাঝে মাঝে কিছু কিছু কোয়েশ্চেন্সগুলো বলবো যেগুলো সেমিস্টার টুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স হয়ে উঠতে পারে, সেগুলো একটু খেয়াল করো, তোমরা লিখে নিতে পারো। তো প্রথম কথা যেটা বললাম সেটা হচ্ছে তোমার দেখো 4 রকম প্যাপিলার মধ্যে সার্কামভ্যালেট অর ভ্যালেট প্যাপিলা, এগুলো 8 থেকে 12টা থাকে। প্রত্যেকটাতে 100টা করে স্বাদকোরক থাকে, 100টা করে, 100 টেস্ট বার্ডস। এবং এইটা হচ্ছে লার্জেস্ট প্যাপিলা। বুঝতেই পারছো, 100টা করে থাকলে ওটা তো অনেক বড় হবেই। এরপরে আসছে ফিলিফর্ম প্যাপিলা, খুব ছোট, স্মলেস্ট, মোস্ট নিউমারাস অ্যান্ড কনিক্যাল, পুরো কোণের মতো দেখতে, শঙ্কুর মতন। এবং এটা মূলত সেন্টারে থাকে, একদম জিভের কেন্দ্রে থাকে, এই জায়গাটাতে, ধরো এই জায়গাটাতে থাকছে। ঠিক আছে? এই যে কেন্দ্রে আছে, এখানে একটা কথা আমি দেখো লিখেছি, কন্টেন ট্যাকটাইল রিসেপ্টর, নো টেস্ট বার্ড। এখানে কিন্তু কোনো রকম স্বাদকোরক থাকে না, এটা একটু খেয়াল করো। এই প্যাপিলাতে কোনো স্বাদকোরক থাকে না, শুধুমাত্র কতগুলো তোমার ওই স্পর্শ গ্রাহক থাকে, স্পর্শ গ্রাহক থাকে। তো সেই গ্রাহকগুলো কাজ করে, টাচ রিসেপ্টর হিসেবে কাজ করে, ট্যাকটাইল রিসেপ্টর বলে। আর তারপরে আসছি ফাঙ্গিফর্ম প্যাপিলি, অসংখ্য রয়েছে। প্রত্যেকটা টেস্ট ওই ইয়েতে, ফাঙ্গিফর্ম প্যাপিলিতে 5টা করে টেস্ট বার থাকে, মানে স্বাদকোরক থাকে। তাহলে আমরা লাস্ট ওয়ান ফোলিয়েট প্যাপিলি, এটা ওই জিভের মার্জিনে থাকে, মানে এই মার্জিন, এই মার্জিন, দুটো মার্জিনে থাকবে।
তো এই যে দুটো মার্জিন বলছি, এই মার্জিনগুলোতেই মূলত তোমার থাকবে হচ্ছে ওই অংশগুলো। এই ধরো এই একটা মার্জিন, এই মার্জিনগুলোতে থাকবে। এই যে মার্জিনগুলোতে থাকছে, কিন্তু ঘটনা হচ্ছে ওই বাচ্চা যখন একটু একটু করে বড় হচ্ছে, কিছুদিন পরে মানে 8-9 মাস বয়সেই কিন্তু এর টেস্ট বার্ডগুলো ডিজেনারেট করে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে কোথায় কোথায় শুধু টেস্ট বার্ড আছে? শুধুমাত্র সার্কামভ্যালেট আর রয়েছে ফাঙ্গিফর্ম। এই সেকেন্ড ফিলিফর্ম আর ফোলিয়েট প্যাপিলিতে কোনো টেস্ট বার্ড অ্যাডাল্ট হিউম্যানে থাকে না। ক্লিয়ার? এইবারে আসছি জিভের যে টেস্টগুলো, আমরা যে জিভে যে স্বাদ পাই, সেই স্বাদগুলোর ক্ষেত্রে দেখো, তুমি কিছু একটা তেতো কিছু ধরো তেতো খেলে দেবে গলার কাছে তেতো হয়ে গেছে। তার মানে কি, এই জিভের যে একদম ব্যাক পোর্শনসটা সেইখানে হচ্ছে বিটার টেস্টের জন্য টেস্ট বার্ডসগুলো রয়েছে। ক্লিয়ার? একদম দেখো সামনে রয়েছে সুইট, জিভের সামনেটা একদম ফ্রন্ট পোর্শনসে, আর তার ঠিক পেছনে দুদিকে দুটো কালার দেওয়া আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, একটু লবণাক্ত ভাব রয়েছে, নোনতা নোনতা লাগে। আর তার পেছনে রয়েছে টক। আরেকটা কথা বলে রাখি, হয়তো তোমাদের মনে প্রশ্নটা আছে, ঝাল কোথায় গেল? ঝাল বলে কোনো স্বাদ হয় না। ক্লিয়ার? তুমি জিভে লাগালে ঝালের যে টেস্ট পাবে, ধরো একটা লঙ্কা তুমি জিভে লাগাও, যে টেস্টটা পাবে ঠিক একই টেস্ট পাবে যদি তুমি তোমার এইখানে লাগাও বা এইখানে লাগাও, অথবা চোখে লাগাও, যেখানে খুশি ঠোঁটে লাগাও। তার ঠোঁটে লাগালে কি তাহলে এখানে কি টেস্ট বার্ড আছে নাকি? নেই। তো সেটা কি করে? জ্বালা করে। ঠিক আছে? ক্যাপসেইন থাকে, সেই ক্যাপসেইনের জন্য একটা ইরিটেশন হয়। ঝাল বলে কোনো স্বাদ নেই। ক্লিয়ার? ওটা একটা ইরিটেশন, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, এরপর আমরা আসি পরের পার্টটাতে দেখো ফ্যারিংস। এই ফ্যারিংসের ক্ষেত্রে, ফ্যারিংসের জায়গাটা ভালো করে মাথায় লক্ষ্য রাখো। এই ফ্যারিংসের দুটো পার্ট রয়েছে, এই যে সফট প্যালেট, হার্ড প্যালেট রয়েছে। এই ফ্যারিংসের তিনটে অংশ, একটাকে ন্যাজোফ্যারিংস, অরোফ্যারিংস আর হাইপোফ্যারিংস। ক্লিয়ার? এই যে দেখো, এই জায়গাটা গ্লটিস আর এই জায়গাটা এপিগ্লটিস। তো এই কমন প্যাসেজ ফর দ্য ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম, এইটা দিয়ে কিন্তু বাতাসও ঢুকছে, খাবারও ঢুকছে। ক্লিয়ার? এই ফ্যারিংস দিয়ে কিন্তু বাতাস এবং খাবার দুজনেই ঢুকছে। যখনই খাবার ভেতরে ঢুকছে, তখন এই গ্লটিসটাকে বন্ধ করে দেয়। আবার যখন আমরা শ্বাস নিচ্ছি, তখন ওটা খুলে যায়, খাবারের দিকটা বন্ধ থাকে, ওই রেসপিরেটরি ট্র্যাকটা খুলে যায়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পরেরটাতে যাও। দেখো ইসোফেগাস, গ্রাসনালী, সেটা কি একটা মাস্কুলার টিউব? দেখো একটা বড় টিউবের মতো অংশ। এই ইসোফেগাসে একটা স্ফিংটার থাকে, গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংটার, যেটা পাকস্থলীর মুখে ঠিক এই জায়গাটাতে একটা স্ফিংটার রয়েছে, এই জায়গাটাতে একটা স্ফিংটার রয়েছে। ঠিক আছে? খাদ্যবস্তুটা দেখো পেরিস্টলসিস পদ্ধতিতে আস্তে 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 করে নামছে। ঠিক আছে? এই যে স্ফিংটারটা, এই স্ফিংটারটা মূলত তোমার কি করে? আবার একবার যাই, দেখো পরেরটাতে, এই যে দেখো, এই যে এইখানে রয়েছে তোমার স্ফিংটারটা, এই স্ফিংটারটা দিয়ে খাবারটাকে ঢুকানোর সময় ওরা ব্লক করে রাখে, আবার যখন দরকার হয় তখন ওটা দিয়ে করে। এই স্ফিংটারটা মাথায় রাখবে, এখানেও একটা স্ফিংটার থাকবে। ঠিক আছে? সেই স্ফিংটার্সগুলো আমরা পরে পরে দেখছি। ক্লিয়ার? ইসোফেগাসের গেল ইসোফেগাসটা। এই ইসোফেগাসের পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্টমাক বা পাকস্থলী। দেখো এরকম বাঁকানো একটা অংশ। এই পাকস্থলীর ক্ষেত্রে তিনটে অংশ রয়েছে, একটাকে বলি ফান্ডাস, এই উপরের অংশটাকে বলি ফান্ডাস, আর এটা কার্ডিয়াক স্টমাক, এই মাঝখানেরটা যে একটু হার্টের কাছাকাছি থাকে, আর একটা অ্যান্ট্রাম বা পাইলরিক স্টমাক, এই যে অ্যান্ট্রাম। এইখানে দেখো দুটো স্ফিংটার রয়েছে, একটাকে বলি আমরা পাইলরিক স্ফিংটার, যেটা তোমার এইখানে পাইলরিক স্ফিংটারটা মানে স্মল ইন্টেস্টাইন স্টার্ট হচ্ছে ডিওডিনাম এবং পাকস্থলী সংযোগস্থলে পাইলরিক স্ফিংটার, আর এখানে যেটা রয়েছে সেটাকে ইসোফেগাল স্ফিংটার বা কার্ডিয়াক স্ফিংটারও বলা হয়। ঠিক আছে? এই যে দেখো কতগুলো ভাঁজ ভাঁজ রয়েছে না, এই ভাঁজগুলোকে আমরা বলি রাউগি বা রুগি বলি। ঠিক আছে? এই অংশগুলোকে আমরা রুগি বলি বা রাউগি বলি। তো এই রাউগিগুলো দিয়ে কিন্তু তোমার গ্যাস্ট্রিক রাউগি যেটা বলি আমরা, শ্লেষ্মা যে স্তরগুলো রয়েছে সেই শ্লেষ্মা স্তরে থাকে। আচ্ছা, এখানে যে খাবারটা আসবে সেই খাবারটাতে পিএইচ কত? তোমরা জানো যে আমরা যে এর মধ্যে যে গ্ল্যান্ড আছে, অক্সিনটি গ্ল্যান্ড, সেখান থেকে HCl খরিত হয়,
অবভিয়াসলি সেটা অ্যাসিডিক হবে। তো এই অ্যাসিড মিশ্রিত যে খাদ্যবস্তু, উৎসেচক আর HCl সমৃদ্ধ যে খাদ্যবস্তু, তাকে বলছি আমরা কাইম। আর যেটা আমরা গিলেছিলাম ওই লালা মিশিয়ে, তাকে বলছি বোলাস। বোলাস আর এটা হলো কাইম। এরপরে কাইল, স্মল ইন্টেস্টাইনে গেলে ডাইজেশন হয়ে গেলে তাকে আমরা কাইল বলবো। এরপর দেখো এই স্টমাকে কতগুলো জিনিস আমি বলার দরকার আছে, সেগুলো বলে দিচ্ছি, একটু ভালো করে মার্ক করো। সেটা হচ্ছে কি কি? ক্যাসেলস ইন্ট্রিনজিক ফ্যাক্টর। ক্যাসেলস ইন্ট্রিনজিক ফ্যাক্টর সেটা কি জিনিস? পাকস্থলীর যে অন্তঃপ্রাচীর আছে সেখানে গ্লাইকোপ্রোটিন নির্মিত কতগুলো পদার্থ খরিত হয় এই অন্তঃগাত্র থেকে। এই অন্তঃগাত্র থেকে কতগুলো পদার্থ খরিত হয়, ক্লিয়ার? সেই পদার্থকে বলা হয় ক্যাসেলস ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এটা মূলত কি করে? ভিটামিন B12 শোষণে সাহায্য করে। ভিটামিন B12 শোষণে সাহায্য করে। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো। আচ্ছা, একটা জানো, আমরা সবাই মোটামুটি অলমোস্ট আমরা এখানে থাকি ওয়েস্ট বেঙ্গলে, বাঙালিদের একটা কমন রোগ আছে আলসার। আলসার ব্যাপারটা কি? মানে প্রদাহ হয়েছে, ভেতরে কোথাও প্রদাহ হয়েছে। প্রদাহটা হতে পারে গ্যাস্ট্রিক আলসার, হতে পারে গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্তের কোনো অংশে যদি ক্ষত সৃষ্টি হয় তাকে বলছি আমরা আলসার, হলে তাকে বলে গ্যাস্ট্রিক আলসার। আর পাকস্থলীর অন্ত্রে বা ডিওডিনামের অংশে যেটা হয় সেটাকে বলছি আমরা পেপটিক আলসার। পেপটিক আলসার। এই আলসার নিয়ে একটা কথা বলি। HCl সিক্রেশন হয়। HCl, তুমি বহুদিন খালি পেটে থাকছো, কন্টিনিউয়াস খালি পেটে থাকছো, তো এই যে লোয়ার কনসিডারে যে HCl গুলো খরিত হচ্ছে সেগুলো তো এই ভাঁজে ভাঁজে জমা হচ্ছে। জমা হতে হতে কি করবে? আস্তে আস্তে ওটাকে খইয়ে ফেলবে। তাহলে তুমি বলবে আমার তো HCl আছে, আমার কেন নষ্ট হচ্ছে না? হ্যাঁ, ঠিক কথা, কারণ আমাদের মিউসিন সিক্রেশন হয়, সেটাকে প্রশমিত করে দেয়, প্রশমিত করে দেয়। কিন্তু ঘটনা হচ্ছে তুমি যদি কন্টিনিউয়াস খালি পেটে প্রতিদিন থাকতেই থাকো, ব্রেকফাস্টটা হচ্ছে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ খাবার বলা হয়। কারণ ব্রেকফাস্টটা যদি খুব ভালো করে তুমি নাও তাহলে তোমার এই প্রবলেমগুলো হবে না। তো আমাদের বাড়িতে দেখবে মা ঠাকুমা যারা রয়েছেন তারা দেখবে অনেক দেরিতে করে ব্রেকফাস্ট করেন। সেটা অত্যন্ত খারাপ অভ্যেস। ব্রেকফাস্টটা সকাল সকাল করা উচিত এবং হেভি ব্রেকফাস্ট বলা হয় এই কারণে। কারণ এখানে দেখো HCl রাত্রে জমা হয়ে আছে, সেই HClগুলো গাত্রে, এই যে রুগী বললাম, রাউগি, সেই খাঁজে অনেকটা ঢুকে আছে। সেখানে কি হয়? ওখানে আলসারেশন তৈরি হতে পারে। শুধু HCl দায়ী তার জন্য নয়, তার জন্য একটা ব্যাকটেরিয়াও দায়ী। সেই ব্যাকটেরিয়ার নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখো। সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার। হেলিকোব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়াটা তোমার আলসারের জন্যও দায়ী। এটা ডিসকভার করেছেন, একটু ছোট্ট গল্প বলি। এই ডিসকভারটা করেছে মার্সেল অ্যান্ড ওয়ারেন, দুজন সায়েন্টিস্ট। তো দুজনেই কিন্তু নোবেল পেয়েছেন 2005-এ। 1982-তে ওরা এটা নিয়ে গবেষণা শুরু করেছেন এবং এটা পেপার পাবলিশ হয়েছিল। তো ছোট্ট একটু গল্প বলি। সেটা হচ্ছে যে ওয়ারেন যখন নোবেল কমিটির সামনে বললেন যে এই ব্যাকটেরিয়াটা দায়ী, তো ওনারা কিন্তু কোনো প্রুফ দেখাতে পারেননি সেভাবে। তো ওয়ারেন কি করেছিলেন? ওই ব্যাকটেরিয়ার কালচার, হেলিকোব্যাক্টার কালচারটা নিজে খেয়ে নিয়েছিলেন। খাওয়ার কদিনের মধ্যে ওনার পুরোটাই আলসারেশন হয়েছিল। তো যাই হোক, অনেক পরে উনি বেঁচেও গেছিলেন, অনেক ট্রিটমেন্টের পরে। তো মার্সেল অ্যান্ড ওয়ারেন ডিসকভার দিস ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলরি। এটাও কিন্তু আলসারের জন্য অত্যন্ত দায়ী। এবারে যেটা বলি, প্রত্যেক বাঙালির বাড়িতে কোন ওষুধটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে? কারো বাড়িতে যত সে যাই হোক আর থাকবেই। সেটা কি? সেটা হচ্ছে অ্যান্টাসিড, হ্যাঁ কি না? তো ওই জেলুসিল বা এই ধরনের ওষুধগুলো আমাদের বাড়িতে থাকে। সেটা কি জিনিস? মূলত হচ্ছে ওই H2 ব্লকার বলে, মানে মূলত এই HCl সিক্রেশনটাকে ওরা হ্রাস করে বা কমিয়ে দেয়। কি কি ওষুধগুলো, যেরকম কতগুলো কমন ওষুধের নাম বলি। র্যান্টিডিন, ফিমোটিডিন, এই সমস্ত কম্পাউন্ডগুলো এটা করে দেয়, কমিয়ে দেয়। আর প্রোটন পাম্প ইনহিবিটার, হাইড্রোজেন পটাশিয়াম ATPase যে এনজাইম, যে প্রোটন পাম্প আছে এদের বিয়েতে বলে, সেইখানে ইনহিবিট করে, HCl সিক্রেশনটাকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটার। সেগুলো কতগুলো প্যান্টাপ্রাজল, তারপরে ওমিপ্রাজল, এই সমস্ত গ্রুপগুলো। তবে এই ওষুধগুলো টানা খেয়ে যাওয়াটাও বোধহয় ভালো নয়। আর সবসময় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়াটাই বাঞ্ছনীয়। আমার কিছু একটা গন্ডগোল হলে আমি ফুট করে একটা ওষুধ খেয়ে নিলাম,
এটা ঠিক না। তো যাই হোক, এরপরে আমরা আসব যে এই হচ্ছে পাকস্থলীর বিষয়টা। পাকস্থলীতে কি কি গ্রন্থি আছে সেগুলো আমরা পরে আস্তে আস্তে পাকরস যখন পড়বো তখন আমরা এটাকে ডিটেলসে আসবো। ক্লিয়ার? এখানে একটা খেয়াল করো, এই যে রৌগি কথাটা যেটা বলেছিলাম, ইনার ওয়াল অফ দ্য স্টমাক বিয়ার্স দ্য লংগিটিউডিনাল ফোল্ডস, এই যে ফোল্ডসগুলো রয়েছে এইগুলোকে বলা হয় রৌগি। আর এখানে আমরা কি পেলাম? দুটো স্ফিংটার পেলাম, একটাকে কার্ডিয়াক স্ফিংটার, একটা বলছি পাইলরিক স্ফিংটার। এই স্ফিংটারগুলোর অবস্থান তো এই স্প্রিংটারগুলো কিন্তু এই নিচের দিকে খোলে, আবার যখন প্রচন্ড গ্যাস ট্যাস বেশি হয়ে যাবে তখন কিন্তু এটা হুট করে খুলে যাবে, ঢেকুর ওঠে আমাদের। পরে আমি আসছি ডিটেলসে। এরপর আমরা আসি, এখানে একটা কথা লিখেছি, এটা খুব ভালো করে, আমরা বিষম খাই কেন, বিষমটা লাগে কেন? একটু আগে আমি বলেছিলাম যে ব্যাপারটা কি, ওই যে পাইপটা গ্লটিস যেটা রয়েছে সেখানে কিন্তু ওই একটা পাইপ দিয়ে বাতাসও যাবে, খাবারও যাবে। কিন্তু যখন আমি খাবার খাচ্ছি তখন কি হয়, রেসপিরেটরি ট্র্যাকটা বন্ধ থাকে বাই এপিগ্লটিস, এই যে এপিগ্লটিস দ্বারা বন্ধ থাকে। এটা একটা অ্যাকশন রিফ্লেক্স। এবারে তুমি খেতে খেতে গল্প মারছো, কথা বলছো, হাসছো, খাবারের দিকে লক্ষ্য নেই। সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের অত্যন্ত কাছে সেটা হচ্ছে যে হাতে একটা খেলনা জিনিস থাকে, সেটা নিয়ে আমরা টুকটুক খেতে বসছি অথচ তাকিয়ে থাকি, ওটা দিয়ে হাত দিয়ে টুকটুক করে চলছে। তো এইগুলো করতে করতে কি হয়, অন্যমনস্ক থাকলে কোনো কারণে এই এপিগ্লটিসটা কভার করতে পারে না গ্লটিসকে, তখন যথারীতি খাবার যেখানে যাওয়ার কথা উল্টো দিকে চলে যায় রেসপিরেটরি ট্র্যাক্টে, জোরে বিষম লাগে একটা আমাদের। ক্লিয়ার? এই বিষম লাগার ব্যাপারটা ক্লিয়ার? বিষম লাগে কেন? আচ্ছা, নেক্সট। এরপর আমরা আসি ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রটা একটু খেয়াল করে দেখো, লংগেস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানেল, আমাদের শরীরের সবচেয়ে দীর্ঘতম অংশ ক্ষুদ্রান্ত্র। এই ক্ষুদ্রান্ত্রে 7 মিটার লং, একদম খেয়াল রেখো 7 মিটার লং। এই যে 7 মিটার লং এটা, আর 2.7 সেন্টিমিটার ডায়ামিটার, এর তিনটে অংশ, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডিনামটা ওই ক্ষুদ্রান্ত, দেখো পাকস্থলীর এই অংশ থেকে ডিওডিনামটা শুরু হয়, এই যে ডিওডিনাম হচ্ছে এই জায়গাটা, আর তারপরে আসছে জেজুনাম মিডল পার্ট, তারপরে আসছি তোমার ইলিয়াম। এখানে একটা কথা আমার বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে ইলিয়ামটা স্পেলিং এর দিকে তাকাও। ইলিয়াম, ILEUM, স্পেলিংটা দেখো, ইলিয়ামের স্পেলিংটা, এই যে ইলিয়ামের স্পেলিংটা, বানানটা দেখো। আরেকটা ইলিয়াম লিখছি আমি, ILIUM। পরীক্ষাতে দিল ইলিয়াম, ইলিয়ামের পার্থক্য, ডিফারেন্স বিটুইন ইলিয়াম অ্যান্ড ইলিয়াম। বাংলা মিডিয়ামের প্রশ্ন হলে ইলিয়াম লিখে ব্র্যাকেটে লিখবে ই, আর এই ইলিয়াম লিখে ব্র্যাকেটে আই লিখবে। ডিফারেন্সটা কি? এই ইলিয়াম ILEUM এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। এই ইলিয়ামটা হচ্ছে আমাদের শ্রোণীচক্রের অংশ। শ্রোণীচক্র মানে এই কোমরের দিকটাতে, ইলিয়াম ইসচিয়াম পিউবিস, ইট ইজ দ্য বোন, এটা একটা অস্থি। ঠিক আছে? তো এটা হচ্ছে শ্রোণীচক্রের অংশ, এটা অস্থি, আর এটা হচ্ছে ক্ষুদ্রান্তের শেষ অংশ। ক্লিয়ার? এটা দিয়ে আমরা কি কাজ করি পরে আমরা ডিটেলসে আসবো। এটা হচ্ছে মূলত খাদ্যটাকে শোষণ করে, খাদ্যবস্তু শোষণে সাহায্য করে। ওর ভেতরে কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশনস আছে যেগুলোকে আমরা ভিলি বলি বা ভিলাই বলি, আর এটা হেল্পস ইন মুভমেন্ট, চলন গমনে সাহায্য করে। তাহলে এই দুটো খেয়াল রেখো, ইলিয়াম, ইলিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স একটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসছি শেষের দিকটাতে চলে এসেছি আমরা স্মল ইন্টেস্টাইনের। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনের কতগুলো জিনিস বলে দিই, এই যে যেটা একটু আগেই বলেছিলাম যে ফিঙ্গার লাইক ভিলি আর সিন ইন দ্য মিউকোসা, এই মিউকোসা লেয়ারে তোমার ফিঙ্গার লাইক ভিলি আছে। আর প্রত্যেকটা ভিলাসের মধ্যে দেখো ব্রাস বর্ডার কলামনার এপিথেলিয়াম, তোমরা সেমিস্টার 1-এ পড়েছিলে। এই মাইক্রোভিলি, এই ভিলাসগুলো একটা নেটওয়ার্ক তৈরি করে, দিল্লি যেটাকে বলছি আমরা, ওই ভিলিগুলো ভেতরে যে লসিকা বাহুটা থাকে সেগুলো রক্তজালক আবৃত হয়ে পয়সিনী বা ল্যাকটিয়াল গঠন করে। এখানে একটা জিনিস আমি লিখে দিয়েছি, ডিওডিনামের লেন্থ কত, জেজুনামের লেন্থ কত, ইলিয়ামের লেন্থটা দেখো, ইলিয়াম 3.5 মিটার, মিটার কিন্তু, আর এটা সেন্টিমিটার বলেছি, এটা মিটার, তার মানে কতটা লম্বা, এবং সেটা আমাদের পেটের মধ্যে জড়ানো আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি একটা জিনিস, সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্ত্র। এই বৃহদন্ত্রে 3টে পার্ট, একটা সিকাম, একটা কোলন, আর হচ্ছে রেকটাম।
তো এই সিকাম যেটা, সেটা হচ্ছে হার্বিভোরসের ক্ষেত্রে অত্যন্ত, যারা শাকাশী সেই শাকাশীদের ক্ষেত্রে অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ। আর আমাদের ক্ষেত্রে এটা তত বেশি ইম্পর্টেন্ট, মানে ডেভেলপড নয়। আর এই সিকামটা থেকে শেষ পার্টটা দেখো, এই যে ছোট্ট একটা ফিঙ্গার লাইক প্রজেকশন বেরিয়েছে, এই সিকামে যে অংশটা, শেষ অংশটা, তাকে বলছি আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ক্লাস 10 থেকে পড়ে আসছো, মানব দেহের নিষ্ক্রিয় অঙ্গ। আমরা বলি নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু একদম নিষ্ক্রিয় কথাটা বলে দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না, কারণ এর মধ্যে বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, গাট ব্যাকটেরিয়া। সেই প্রয়োজন বোধে এই গাট ব্যাকটেরিয়াগুলো এদিকে সাপ্লাই করে। ক্লিয়ার? এবারে কখন প্রবলেম করতে পারে, যদি এর মধ্যে কোনো রকম অবস্ট্রাকশন, কোনো ফুড পার্টিকেলস বা স্টুল যদি এখানে চলে যায়, তাহলে ওখানে একটা পচন ধরবে এবং সেখানে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনটা এক্সেসিভ হারে হবে। তার জন্য এটা ইনফ্লেটেড হয়ে যাবে, ফুলে যাবে। সেই জন্য যেটা তখন প্রচণ্ড একটা শার্প পেন হয় ডান দিকে, তখন তারপর বলি অ্যাপেন্ডিসাইটিস। তখন অ্যাপেন্ডেক্টমি বা অপারেশন করে ওটাকে রিমুভ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখো এখানে যতগুলো জিনিস বলার ছিল সেগুলো বলেছি। এইখানে এই যে কোলনের 4টে অংশ রয়েছে, আমি এখানে 3টে বলেছি, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, আর সিগময়েড কোলন একটা আছে, সিগময়েড কোলন। তো এই 3টি প্রধানত মূলত রয়েছে। আর রেকটাম, পেলভিক কোলন লিডস টু রেকটাম দ্যাট ওপেন্স আউট দ্য অ্যানাস। এবং অ্যানাসের ক্ষেত্রে কিন্তু একটা স্ফিংটার থাকে, সার্কুলার ভলেন্টারি মাসল। তো এই স্ফিংটারটা কিন্তু এই মল নির্গমনটাকে পুরোপুরি কন্ট্রোল করে। ক্লিয়ার? এই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন অংশগুলো আমরা পড়লাম। এবারে যেটা পড়বো সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বলছিলাম, এটা প্রত্যেকে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। সেটা হচ্ছে এই যে ডাইজেস্টিভ সিস্টেমের ভেতরটাকে যদি আমরা ট্রান্সভার্স সেকশন করি, প্রস্থচ্ছেদ করি, তাহলে আমরা কি কি পাবো সেটা একটু দেখে নিই আমরা। 4টে লেয়ার, বাইরে থেকে ভেতরে। বাইরেরটা হচ্ছে সেরোসা লেয়ার। দেখো আউটার মোস্ট লেয়ার, এই যে এই জায়গাটাকে আমরা সেরোসা লেয়ার বলি। এখানেও দেখো, এখানে ওই ছবিটা দেখো, এইটাকে বলছি আমরা সেরোসা লেয়ার। এই যে সেরোসা লেয়ার, পেরিটোনিয়াম। ক্লিয়ার? সেরোসা লেয়ার একদম আউটার মোস্ট, ফাইব্রাস, তন্তুময়। সেকেন্ড যেটা রয়েছে আউটার মোস্ট, সেটা হচ্ছে মাস্কুলারিস লেয়ার। মাস্কুলারিস লেয়ারের মধ্যে কতগুলো স্নায়ু জালক থাকে, যাকে আমরা বলছি আয়ুর্বেক প্লেক্সাস অর মায়েন্টেরিক প্লেক্সাস আছে, কিন্তু ম্যাসকুলারিসে, নট সেরোসা। ঠিক আছে? এইখানে কতগুলো সার্কুলার বা চক্রাকার পেশি থাকে, সেই পেশিগুলো এখানে রয়েছে। এইবারে দেখো এর পরে যে লেয়ারটা, সেই পরের লেয়ারটাকে আমরা বলছি সাবমিউকোসা। তো সাবমিউকোসার থার্ড লেয়ারটা, তাহলে 1 হলো সেরোসা, 2 হলো মাস্কুলারিস, 3 হলো সাবমিউকোসা, আর একদম ভেতরের যে ইনারমোস্ট লেয়ার যেটা, সেটাকে আমরা বলছি মিউকোসা। এই মিউকোসাতে রয়েছে মাস্কুলারিস মিউকোসা, ল্যামিনা প্রপিয়া, আর মিউকোসাল এপিথেলিয়াম। সেই মিউকোসাল এপিথেলিয়ামে কিছু কিছু জায়গায় দেখবো আমরা, যদি আমরা ক্ষুদ্রান্তে যাই তাহলে সেখানে প্রচুর পরিমাণে পাবো ভিলি, পাবো এই ফিঙ্গার লাইক প্রজেকশন। ঠিক আছে? বা হয়তো যখন আমরা গ্রাসনালি বা তো পাবো, সেখানে অত ভিলি পাবো না, এরকম কোনো। তাহলে এই 4টে অংশ পরপর অংশ, ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে। ভেতর থেকে বাইরে গেলে মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস, সেরোসা। ক্লিয়ার? এগুলো একটু খেয়াল করো। হয়েছে? আচ্ছা, এরপর আর কোথায় যেটা বলছিলাম, এই যে আউরবেক প্লেক্সাস আর মায়েন্টেরিক প্লেক্সাস, মেইজনার প্লেক্সাস, কোন প্লেক্সাস কোথায় আছে, কোন প্লেক্সাস কোন জায়গায় আছে, স্নায়ু জালক। এরপর আমরা চলে আসি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম পুরোটা। এইটা দেখো, পুরো জিনিসটাকে এক জায়গায় বলার চেষ্টা করা আছে। এই যে গ্ল্যান্ডগুলো রয়েছে, সেই গ্ল্যান্ডগুলো আমরা ডিটেলসে পরে আসবো। এই হচ্ছে মাউথ ক্যাভিটি, ইসোফেগাস, ফ্যারিংসের পরে, তারপরে এই হচ্ছে স্টমাক, তারপরে ক্ষুদ্রান্ত্রের পরে বৃহদন্ত্র, আর বৃহদন্ত্রের মধ্যে পরে আসছে রেকটাম, অ্যানাস। হয়েছে? এরপরে আসছি আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ড, পরিপাক গ্রন্থি। এই পরিপাক গ্রন্থিগুলো মূলত পরিপাক রস ক্ষরণ করে। পরিপাক রস মানে ওর মধ্যে এনজাইম থাকবে, এক্সপেক্টেড। তো এই কি কি গ্ল্যান্ড আমাদের শরীরে রয়েছে, আমাদের শরীরে প্রথম যে গ্ল্যান্ডটার নাম বলবো আমরা, উপর থেকে বলে আসছি, স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি।
সেকেন্ড কি আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাকস্থলিতে রয়েছে। আর ফোর্থ যেটা, এটা বাদ দিয়ে বলছি, থার্ডটা বাদ দিয়ে বলছি, ফোর্থটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আর ফিফথটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রিক আন্ত্রিক গ্রন্থি, যেটা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বলি। এই চারটে গ্ল্যান্ড থেকে উৎসেচক খরিত হয়। অথচ তোমরা পড়বে দিস ইজ দ্য লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি, দ্যাট ইজ লিভার, যকৃৎ। যকৃৎকে বলা হয় বৃহত্তম পরিপাক গ্রন্থি, অথচ ওখান থেকে কিন্তু কোনো উৎসেচক খরিত হয় না। উত্তরটা নিজেরাই ভেবে দেখো, পরে আমরা আরও পরিষ্কারভাবে জানতে পারবো, যখন পড়বো তখন আরও পরিষ্কার হয়ে যাবে, তখন তোমরা একটু নিজেরাই ধরতে পারবে যে কি বলতে চাইছে, কেন এটা হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা আসি, এক একটা ধরে ধরে যাই, এক একটা ধরে ধরে যাই। এই হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি। লালা গ্রন্থি কিন্তু তিন জোড়া, তিনটে নয়, তিন জোড়া, থ্রি পেয়ার্স লালা স্যালিভারি গ্ল্যান্ড। লার্জেস্ট স্যালিভারি গ্ল্যান্ড seen in cheek, that is প্যারোটিড গ্ল্যান্ড। এই যে এইখানে আমি যেখানে দেখেন মার্ক করেছি, এই জায়গাটাতে রয়েছে প্যারোটিড গ্ল্যান্ড, লার্জেস্ট। সেকেন্ড ওয়ান সাবম্যাক্সিলারি যেটা রয়েছে ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই দেখো, এই যে সাবম্যান্ডিবুলার, এই জায়গাটাতে রয়েছে ম্যান্ডিবুলার ক্ষেত্রে, এই জায়গাটা, জাস্ট এই জায়গাটাতে রয়েছে ম্যান্ডিবুলার। আর সাবলিঙ্গুয়াল, একদম জিভের নিচে রয়েছে সাবলিঙ্গুয়াল। তাহলে এই দুজোড়া। আচ্ছা, ওয়ান মোর থিং, দ্যাট ইজ, আমরা জানি গ্রন্থি দু প্রকারের হয়, একটা অন্তঃক্ষরা গ্রন্থি, একটা বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, বাংলায় আরো ভালো বাংলায় বলে সনাল গ্রন্থি, অনাল গ্রন্থি, তোমরা ক্লাস 10-এ পড়েছ। বা তো এই এক্সোক্রিন গ্ল্যান্ড কাকে বলে না, যে গ্রন্থির খরিত পদার্থ নালী পথে বাহিত হয় উইথ ডাক্ট। The secretory materials carried out through the duct. This is called exocrine gland, or বাংলায় আমরা কি বললাম, বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল, নালী আছে। ক্লিয়ার? এইগুলো সব কটা কিন্তু সনাল গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। Whereas হরমোন সিক্রেটিং গ্ল্যান্ড যেগুলো রয়েছে, these are endocrine gland, because they are directly carried out, the hormones are directly carried out with the blood and body fluids. Clear? এটা মাথায় রাখবে, এক্সোক্রিন গ্ল্যান্ড, বহিঃক্ষরা। এইবারে সেটা বললাম কেন, কারণ হচ্ছে দেখো, এই যে প্যারোটিড গ্রন্থি, এখান থেকে যে নালীটা মুখগহ্বরে লালাটাকে নিয়ে আসে, স্যালিভাটাকে নিয়ে আসে, তার নাম হচ্ছে স্টেনসেন্স ডাক্ট। এই ডাক্ট তিনটে ভালো করে মাথায় রাখবে, স্টেনসেন্স ডাক্ট। সাবম্যান্ডিবুলার যেটা নিয়ে আসে তাকে বলা হয় ওয়ার্টেন ডাক্ট। এই দেখো, এই যে জায়গাটা ওয়ার্টেন ডাক্ট। ক্লিয়ার? এই যে জায়গাটা ওয়ার্টেন ডাক্ট। আর সাবলিঙ্গুয়াল যেটা রয়েছে, সাবলিঙ্গুয়ালটাকে বলছি ডাক্ট অফ রিভিনাস। এই যে ডাক্ট অফ রিভিনাস, আর এটার স্টেনসেন্স, এই ওয়ার্টেন ডাক্ট, আর এটা স্টেনসেন্স ডাক্ট, যেটা প্যারোটিড ডাক্ট বলেছে। এই তিনটে ভালো করে মাথায় রাখো, কোন ডাক্ট, কোন নালী ওই গ্ল্যান্ডগুলো থেকে মুখগহ্বরে লালাটাকে নিয়ে আসে। ক্লিয়ার? আচ্ছা, কোথায় অবস্থান, প্রত্যেকটা গ্ল্যান্ডের কোথায় অবস্থান। আচ্ছা, এরপরে আমরা আসছি এই স্যালিভারি গ্ল্যান্ডগুলো। দেখো, একটা ডিফারেন্স দেওয়ার চেষ্টা করেছি বা কম্প্যারিজন দেওয়ার চেষ্টা করেছি, কোথায় অবস্থান প্যারোটিড, কোথায় সাবম্যান্ডিবুলার, কোথায় সাবলিঙ্গুয়াল। একদম কানের কাছে এইখানে দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার জ এইখানে, আর জিভের নিচে রয়েছে সাবলিঙ্গুয়াল। সাইজ সবচেয়ে বড়, এটা বলেছিলাম সবচেয়ে বড় যেটা রয়েছে, এইটা সবচেয়ে বড়, এই যে লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আর স্মলেস্টটা হচ্ছে জিভের নিচে যেটা রয়েছে, স্মলেস্ট, দ্যাট ইজ সাবলিঙ্গুয়াল। এই ডাক্টগুলো কোথায় ওপেন করে দেখো, আপার জ নিয়ার দ্য সেকেন্ড মোলার, আর বিহাইন্ড দ্য লোয়ার ইনসিসার যে লোয়ার ইনসিসারটা রয়েছে তার পিছনে উন্মুক্ত হয়, আর এটা জিভের নিচে। ঠিক আছে, অনেকের আবার এই জায়গাটা স্টোনও হয়। আমি একজনকে দেখেছিলাম, তার এই ডাক্টটাতে স্টোন ফর্ম করে গেছিল। ঠিক আছে, আমার এক নিয়ার রিলেটিভের ক্ষেত্রে দেখেছিলাম, সেটাকে অপারেশন করতে হয়েছিল। যাই হোক, তো এই স্যালিভাতে এই প্যারোটিড গ্ল্যান্ডে প্যারোটিড গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা হয় তাতে 25% স্যালিভা থাকে, আর সবচেয়ে বেশি থাকে হচ্ছে এইটা ম্যাক্সিমাম, দ্যাট ইজ সাবম্যান্ডিবুলার হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট, আর খুব কম থাকে সাবলিঙ্গুয়াল, মিনিমাম 5%। ক্লিয়ার? আর এইগুলো কিন্তু নার্ভ কন্ট্রোল, স্নায়ু দ্বারা। ঠিক আছে,
করোটীয় স্নায়ু, ক্রেনিয়াল নার্ভস। সেই ক্রেনিয়াল নার্ভসগুলো কে কে কন্ট্রোল করে? এই প্যারোটিড গ্ল্যান্ডের সেক্রেশনস কন্ট্রোল বাই নাইনথ, নবম, আর এটা হচ্ছে সেভেন্থ, এটাও সেভেন্থ। ও এখানে একটা এই চ্যাপ্টারের নয়, জাস্ট আমরা ফিজিওলজি পড়ছি বলে বলে দিচ্ছি তোমাদের। কিন্তু যখন আমরা নিউরোমাস্কুলার ফিজিওলজি পড়বো, এই পার্টটা স্নায়ু পেশি সংযোগ এটা পড়বো, সেখানে ওই ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভসের নামগুলো পড়তে হবে। ক্রেনিয়াল নার্ভসের নামগুলো তোমরা ক্লাস 10-এ হয়তো একটু শুনেছিলে: অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। তো এইগুলোর নামগুলো কিন্তু এলোমেলো করে চলবে না, নাম্বার ধরে 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 করতে হবে। এবং তাদের প্রত্যেকের নেচার মানে কি ধরনের, ওরা সেন্সারি নাকি মোটর নাকি মিক্সড, বোথ। ঠিক আছে, সেক্ষেত্রে এই চ্যাপ্টার যখন আমরা করব তখন আমি বলে দেবো। একটা ইংরেজি সেন্টেন্স মনে রাখতে হবে, সেই সেন্টেন্সটা 12টা ওয়ার্ড আছে। আমি এখন একবার জাস্ট বলছি, পরে যখন আমরা ওই চ্যাপ্টারে যাবো আরো ডিটেলসে বলবো। স্মল শিপস, SHIPS, স্মল শিপস মেক মানি, বাট মাই ব্রাদার সেজ বিগ বোটস মেক মোর। এই যে 12টা ওয়ার্ড, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে হয় এস দিয়ে শুরু, অথবা এম দিয়ে শুরু, অথবা বি দিয়ে শুরু। তুমি এই সেন্টেন্সটা পুরোটা লিখে ফেলো, দিয়ে প্রত্যেকটা নিচে 1 2 3 4 5 করে লিখে যাও। দেখো যেই যত নম্বরটা আসবে এস দিয়ে শুরু হলে সেটা হবে সেন্সারি, যেটা এম দিয়ে শুরু সেটা হবে মোটর, বি দিয়ে শুরু মানে বোথ, মিক্সড। এগুলো হচ্ছে জাস্ট ছোট ছোট ট্রিক্স আর কি মনে রাখার ক্ষেত্রে। এদের ফাংশনও একটা ভালো কবিতা আছে, সেটা পরে যখন আমরা ওই চ্যাপ্টারে পড়বো তখন বলবো। আচ্ছা, তো এটা বোঝা গেল। তো এইবারে আমরা চলে আসি এখানে ক্ষেত্রে পরেরটাতে, স্যালিভারি গ্ল্যান্ডের পরে যেটা রয়েছে এই যে কম্পোজিশন, লালার উপাদানগুলো কি কি। এই উপাদানগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কস বা 3 মার্কসের ক্ষেত্রে। যতগুলো গ্ল্যান্ড পড়বো তাদের প্রত্যেকের উপাদানগুলো আমাদের জানা দরকার। প্রথমে দেখো আমরা এখানে কি পাচ্ছি, মেজর কনস্টিটিউয়েন্ট কি, জল রয়েছে, বেশিরভাগই 99% জল রয়েছে। আর কারণটা কি, ওই কথা বলতে আমাদের গলা ফলা শুকিয়ে গেলে কি হয়, ওই ওয়াটারি কন্টেন্টটা কমে যেতে পারে। নেক্সট, অর্গানিক সাবস্টেন্সে মিউকাস আছে, যে মিউকাসটা কি করে, খাবারটাকে লুব্রিকেট করে। নাহলে কিন্তু তুমি যদি শুধু মুখ শুকিয়ে আছে, তুমি কোনো একটা খাবার দিলে সেটা গিলতে অসুবিধা হচ্ছে, ক্লিয়ার? সেই লুব্রিকেশনের জন্য করে। আর হচ্ছে এই মিউসিনটা আমাদের ওরাল লাইনিং, ভেতরের যে আবরণটা সেটাকে মেনটেন করে। স্যালিভারি অ্যামাইলেজ, যেটা আমাদের ইন্টারেস্ট বেশি, যেটা কি করে, মুখগহ্বরের মধ্যে স্টার্চের ডাইজেশন শুরু করে আপ টু মল্টোজের পরে আর যায় না। আর কি আছে, লাইসোজাইম অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম লাইসোজাইম। ঠিক আছে, ধরো কিচ্ছু নেই, তুমি এমন দূরে কোথাও গেছো, হাতটা কেটে গেছে বা ছিঁড়ে গেছে, সেখানে কোনো কিচ্ছু পাচ্ছ না, হাতটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে তুমি যদি নিজের একটু লালাটা লাগিয়ে দাও, তাতেও অন্তত কিছু কাজ হবে, কারণ ওই লাইসোজাইম কিন্তু ব্যাকটেরিয়াল প্রোটেকশনে সাহায্য করে, ক্লিয়ার? আর আছে ইমিউনোগ্লোবুলিন IgA, তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, আবার 12-এ পড়বে। 5 রকম ইমিউনোগ্লোবুলিন আছে। গ্যামডে, GAMDE, জি কোত্থেকে আসে, এ কোত্থেকে আসে, এ কোথায় থাকে, জি কোথায় থাকে, এম কোথায় থাকে, কি কি কাজ করে। তো সেই IgA পাওয়া যায়, যেটা আমাদের মুখের মধ্যে যে লোকাল ইমিউনিটি, সেই ব্যাপারটাকে কন্ট্রোল করে। ইউরিক অ্যাসিড, খুব অল্প পরিমাণ গ্লুকোজ আর ক্রিয়েটিনিন পাওয়া যায়, মেটাবলিক যেগুলো খুব অল্প পরিমাণ। আর হেভি মেটালসও কিছু পাওয়া যায়, বিসমথ, ঠিক আছে, এগুলো পাওয়া যায়। সোডিয়াম থায়োসায়ানেট, কেউ সিগারেট খায় কিনা ধরা পড়ে যাবে, তাকে যদি তোমার ওর স্যালিভা টেস্ট করা হয়, তাতে সোডিয়াম থায়োসায়ানেট পাওয়া গেলে, যারা স্মোক করেন তাদের সোডিয়াম থায়োসায়ানেট পাওয়া যাবে। পিএইচ কত আছে, কিছু সেলস পাওয়া যায়, কিছু WBC। এই হচ্ছে কম্পোজিশনস অফ দ্যাট স্যালিভা, লালারসের উপাদান। পরেরটাতে যাই। আচ্ছা, এরপরে দেখো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, মানে পাকস্থলীতে, এইটা আমরা একটু আগে পড়েছিলাম। তো এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে তোমার কি কি রয়েছে, মিউকাস নেক সেল, চিপ সেল আর অক্সিনটিক সেল। এই মূলত এই যে চিপ সেল বা জাইমোজেন আর পেপটিক সেল, এখান থেকেই তোমার গ্যাস্ট্রিক জুসটা সিক্রেশন হয়। এই দেখো মিউকোসাস সেলস, চিপ সেলস আর প্যারাইটাল সেলস আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এইগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডসগুলো, হয়েছে? এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে আমরা পরেরটাতে যাই।
এই গ্যাস্ট্রিক জুস যেটা বেরোয় সেটাতে কি থাকবে দেখো, আমি একটা জায়গাতে লাল দিয়ে রেখেছি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মূলত অ্যাসিডিক পিএইচ কিলস দ্য ব্যাকটেরিয়া, কনভার্ট দ্য পেপসিনোজেন ইনটু পেপসিন। সরি, আমরা যেটা মাথায় রাখবে, আমাদের শরীরে কিন্তু পেপসিন ক্ষরিত হয় না, যেটা ইনঅ্যাক্টিভ এনজাইম জাইমোজেন গ্র্যানিউলস, যেটা হচ্ছে তোমার মূলত পেপসিনোজেন। এই অ্যাক্টিভেটার এইচসিএল এর প্রেজেন্সে এটা পেপসিনে কনভার্ট হয়, পেপসিনোজেন কনভার্ট ইনটু এইচসিএল। ডাইজেশনের সময় দেখবে আমি চার্টে দেওয়ার চেষ্টা করেছি। আর প্রোরেনিন থেকে রেনিন, যেটা ইনফ্যান্টস মেনলি, মূলত বাচ্চাদের থাকে, কোয়াগুলেটস দ্য মিল্ক প্রোটিন কেজিন ইনটু ইনফ্যান্টস। বাচ্চাদের খাওয়ানোর পরে দেখবে মা আস্তে আস্তে করে শুয়ে দেন, বেশি নাড়াচাড়া করতে নেই, নাড়াচাড়া করলে কি করে, একটা মুখ থেকে ওয়াক করে দেয়, একটা দইয়ের মতন উঠে আসে, এইটা সেটাই। ঠিক আছে, নেক্সট, গ্যাস্ট্রিক লাইপেজ খুব কম। আমাদের যারা অ্যাডাল্ট, আমাদের ওই গ্যাস্ট্রিক লাইপেজটা অত্যন্ত কম, মূলত বাচ্চাদের থাকে, মেনলি ইন ইনফ্যান্টস, বাচ্চাদের থাকে। আমাদের কিন্তু খুব কম থাকে, মাইনুট অ্যামাউন্ট, ট্রেস অ্যামাউন্ট থাকে। আর যেটা মূলত তোমার এই ফ্যাটের ইমালসিফিকেশনে হেল্প করে। মিউকাস থাকে, ক্যাসেলস ইন্ট্রিনজিক ফ্যাক্টর আমি আগে বলেছিলাম, ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে হেল্প করে। আর আছে কিছু ইনঅর্গানিক সল্টস, আর পিএইচ, এই পিএইচটা মাথায় রাখবে 1.5 থেকে 2.5, হ্যাঁ একদম মানে ম্যাক্সিমাম অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক, কারণ এটা মাথায় রাখবে। আনফেভারেবল ফর দ্য মোস্ট অফ দ্য মাইক্রোবস। কোনো জীবাণু যদি কোনো কারণে আমাদের পেটেও ঢুকে যায়, তাকে এইচসিএল কিন্তু মেরে দেয়। আমাদের বডিতে তো প্রচুর প্রোটেকশন আছে, বিভিন্ন প্রোটেকশনসগুলো, সেই প্রোটেকশনসগুলো অ্যাভয়েড করে যদিও চলে যায়, তাহলে কিন্তু এইচসিএল এর প্রভাবে সে মরে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, এরপরে লিভার, এইটা একটু লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এখানে আমি অনেকগুলো কথা এক্সট্রা বলবো, সেটা একটু ভালো করে খেয়াল করে রাখবে। ঠিক আছে, তো এই যে লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ক্ষেত্রে প্রথমে দেখো লিভার যেটা রয়েছে, এই লিভার থেকে কি সিক্রেশন হয়, বাইল, পিত্ত। আচ্ছা, এই পিত্তটা এসে জমা হবে এইখানে গল ব্লাডারে। এখান থেকে যে পিত্তটা খরিত হবে, সেই পিত্তের, এই যে লিভার থেকে যে পিত্তটা খরিত হবে তার যে কম্পোজিশন, আর এই বাইল থেকে যে খরিত হবে, দুটোর কম্পোজিশন কিন্তু একটু ফারাক আছে। সেই ফারাকটা আমি পরে বলছি। প্রথমে কি হয় না, এর দুটো লোব আছে, রাইট লোব, লেফট লোব। এই রাইট যে লোবটা রয়েছে, এই রাইটটা অনেক বড়। ঠিক আছে, তো এই রাইটটা বড় হওয়ার কারণে এই বড় আর বা ছোট যেটা, সেখান থেকে কতগুলো কমন হেপাটিক ডাক্ট, সেখান থেকে চলে আসবে সিক্রেশন। সেই এবারে দেখো গল ব্লাডার থেকে যে বাইলটা, সেটাও এসে দুটো মিশবে। ঠিক আছে, এই দুটো মেশার পরে সিস্টিক ডাক্ট, যেটা পিত্তাশয়িত, এটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। এই যে সিস্টিক ডাক্ট এইটা, আর এটা হচ্ছে হেপাটিক ডাক্ট, এই যে এইটা হেপাটিক ডাক্ট, এটা রাইট হেপাটিক ডাক্ট। এই দুটো মিলে এইটা মিলে কমন হেপাটিক ডাক্ট তৈরি করে, কমন হেপাটিক, সাধারণ হেপাটিক নালী। সেই দুটো দেখো, এখানে আরেকটা জিনিস এদিক থেকে দেখা যাচ্ছে না, পরের ছবি দেখতে পাবো, অগ্নাশয় যেটা রয়েছে, সেই অগ্নাশয় থেকে তোমার একটা নালী এসে যুক্ত হয়ে অ্যাম্পুলা অফ ভার্টার দিয়ে এই ডিওডিনামে যুক্ত হবে। ক্লিয়ার? এই কতগুলো টার্ম খেয়াল করে রাখো। এখানে একটা ইয়ে আছে, স্ফিংটার আছে, স্ফিংটার অফ ওডি বলে। ঠিক আছে, সেটা সবসময় একটা মিলতে দেয় না। ক্লিয়ার? নেক্সট, এর পরেরটাতে আমরা যাই। এখান থেকে যে সিক্রেশন হয়, এই যেটা বলছিলাম, দেখো হেপাটিক লবিউলসগুলো রয়েছে, সেই লবিউলসগুলো থেকে বাইল ডাক্ট কি কি সিক্রেশন হয়। পুরো লিভার যে লবিউলগুলো কভার থাকে গ্লিসন্স ক্যাপসুল। খুব শর্ট কোয়েশ্চেন্স আছে, গ্লিসন্স ক্যাপসুল। আর মূলত তোমার বাইল জুসের মধ্যে কি থাকে, অ্যালকালাইন বাইল জুস থাকে। অ্যালকালাইন কেন, সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। প্রচুর বাইল সল্ট আছে, বাইল সল্ট, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম বাইকার্বনেট, এগুলো থাকে বাইল সল্টগুলো। নেক্সট, এরপরে লিভার যেটা বলছিলাম ডিটেলসে, এই যে এইখানে খেয়াল করো কতগুলো কথা। এই যে দেখো এই জায়গাটা, রাইট লোব লেফট লোব থেকে যে আসছে সেটা হেপাটিক ডাক্ট, এই যে দুটো মিশে গেল, কমন হেপাটিটা দুটো মিলিয়ে। এইটা হচ্ছে পিত্তনালী, পিত্তথলি, গল ব্লাডার। এই পিত্তথলি থেকে যে নালীটা বেরোচ্ছে, এটাকে বলছি আমরা সিস্টিক ডাক্ট। এই দুটো মিশে যাচ্ছে এই জায়গাটাতে এসে মিশছে দুজনে, যেটাকে বলছি আমরা
কমন বাইল ডাক্ট এবং সেইখানে স্ফিংটার আছে, এখানে একটা স্ফিংটার আছে, ঠিক আছে। এই স্ফিংটারটা প্যানক্রিয়াটিকের ক্ষেত্রে এই স্ফিংটারটা থেকে আবার এইখানে দেখো এটা হচ্ছে অগ্নাশয়, এই যে অগ্নাশয়, এই অগ্নাশয় নালী যেটা রয়েছে সেই প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা যেটা রয়েছে সেই দুটো মিলে এই জায়গাটাতে সংযোগ হচ্ছে, দিয়ে এইখানে স্ফিংটার অফ ওডি, যেটা স্ফিংটারটা বসানো আছে যেটা ডিওডি নামে, ওই পুরো এদের রসটা মানে প্যানক্রিয়াসের সিক্রেশন প্লাস এদের সিক্রেশনটাকে মিশিয়ে এইখানে এসে ঢালছে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে। এই হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট স্ফিংটার অফ ওডি কাকে বলে, ভীষণ আসে। আচ্ছা দেখো একটু আগে বলেছিলাম যে পিত্তে কোনো উৎসেচক থাকে না, কিন্তু আছে প্রচুর পরিমাণে বাইল সল্ট আর বাইল পিগমেন্ট। কি কি বাইল পিগমেন্ট? বিলিরুবিন, বিলিভার্ডিন। বিলিরুবিন যদি বেড়ে যায় তাহলে দুঃখ আছে, শরীর হলদে হয়ে যাচ্ছে, যেটাকে আমরা জন্ডিস বলবো পরে। আচ্ছা এরপর পরেরটাতে যাই। আচ্ছা এই এই ইয়েটা খেয়াল করো, পিত্ত কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, তারপরে কোথায় আসছে, তারপরে কোথায় যাচ্ছে, তারপরে ডিওডি নামে আসছে। এইখানে আছে কি বলেছিলাম, স্ফিংটার অফ ওডি, এই জায়গাটাতে আছে স্ফিংটার অফ ওডি। নাও নেক্সটটাতে যাই। বাইল, বাইলে আমি দেখো দুটো কথা বলে দিয়েছিলাম একটু আগে, যে বাইলের একটা জেনারেল কম্পোজিশনস কি কি আছে। এই সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, স্পেলিংটা খেয়াল করো, সোডিয়াম টরোকোলেট। আর এটা মূলত কি করে, ফ্যাটকে অবদ্রবতে রূপান্তরিত করে, অবদ্রব, ইমালসিফিকেশন, ঠিক আছে, অবদ্রব। আর বাইল পিগমেন্ট, বিলিরুবিন, বিলিভার্ডিন আর বাকি ফসফোলিপিড, কোলেস্টেরল, লবণগুলো রয়েছে। শুধু খেয়াল রাখবে কোনো উৎসেচক এখানে থাকে না, ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো আমি একটা জিনিস বলে দিই, কেন পিত্ত প্রাথুরি হয়। গলস্টোন হয় না, খুব কমন একটা গলস্টোন হয়েছে, সেই গলস্টোনটা কেন হয়, গলস্টোনটা কেন হয় সেটা আমরা এখানে একটু জানার চেষ্টা করি। কি ব্যাপার হয় গলস্টোন, মূলত যে গল ব্লাডার বা বাইল ডাক্ট থেকে যে প্রেসিপিটেশন হয় কোলেস্টেরল, বিলিরুবিন, ক্যালসিয়াম সল্ট, সেইটা জমে গিয়ে পিত্তের মধ্যে, পিত্তথলির মধ্যে একটা পাথর তৈরি করে, তাকে বলি আমরা গলস্টোন। তো গলস্টোন দু রকম হয়, একটা কোলেস্টেরল স্টোন হয় আর পিগমেন্ট স্টোন, মিক্স স্টোন। মূলত আমরা জানি যে এই পিগমেন্ট স্টোন আর কোলেস্টেরল স্টোনটাই বেশি হয়। এখানে একটা ডাক্তারি পরিভাষায় লেখা কোন কোন রিস্ক ফ্যাক্টর থাকলেই গলস্টোন হওয়ার সম্ভাবনা থাকে। আর যাদের এইগুলো এই পাঁচটা নেই তার মানে তাদের হবে না এরকম কোনো কথা নেই, সম্ভাবনা। কি কি? মহিলাদের বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে গলস্টোনের সম্ভাবনা বেশি, ক্লিয়ার? মহিলাদের ক্ষেত্রে গলস্টোনের সম্ভাবনা বেশি, মহিলাদের। ফ্যাটি, খুব মোটাসোটা, ঠিক আছে, তাদের সম্ভাবনা বেশি। 40 পেরোলে হওয়ার সম্ভাবনা বাড়বে। ফার্টাইল, ফার্টাইল মানে উর্বর, মানে যারা অনেক বেশি ফার্টাইল, যে সমস্ত মহিলারা ফার্টিলিটি পিরিয়ডের মধ্যে রয়েছে, মানে মেনোপজের আগে আর কি, সম্ভাবনা প্রবল। আর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি। এই পাঁচটা এফ দেখো রিস্ক ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টরে সাধারণত গলস্টোন হয়। আবার বলছি এই পাঁচটা নেই অথবা আমার হবে না এটা ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা কি কি সিমটমস? প্রচন্ড কলিক, সিভিয়ার পেন হয় ফ্যাটি ফুডস খাওয়ার পরে, বমি বমি ভাব হয়, ইনডাইজেশনস, দ্য কমপ্লিকেশন যেটা হয়, ডায়াগনোসিস, একমাত্র ডায়াগনোসিস হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, কমন বা ডায়াগনোসিস। ট্রিটমেন্ট যেটা কলিসিস্ট সার্জিক্যাল রিমুভাল হয় গল ব্লাডার, সেগুলো অনেক প্রসেস আছে, সেগুলো নিয়ে ইউজুয়ালি ল্যাপ্রোস্কোপিক ফুটো করে ওরা বের করে নেয়, কেউ ওপেন সার্জারিও করে বের করে নেয়, ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা আসি যেটা বলছিলাম যে পিত্তথলির পিত্ত আর যকৃতের পিত্তের মধ্যে উপাদানগত পার্থক্য। উপাদানগত পার্থক্য দেখো, যকৃত থেকে যে পিত্তটা আসে তাতে জল আছে 97%, আর পিত্তাশয়ের যে পিত্ত তাতে জল কত আছে দেখো 89%। দুটোর মধ্যে ফারাক দেখেছো? তেমনি সলিড, অবভিয়াসলি এটা যদি এটার সাথে ব্যালেন্স করতে গেলে সলিড তো পাল্টাবেই, পিএইচ ডিফারেন্স। বাইল সল্ট কিন্তু গল ব্লাডারের যে বাইলটা তাতে বেশি থাকে রাদার দ্যান দ্য লিভার বাইল। এই দুটো কম্পোজিশন ডিফারেন্স ভালো করে খাতায় লিখে রাখবে, প্র্যাকটিস করে রাখবে। নাও এরপরে আমরা আসি পরেরটাতে যাই, প্যানক্রিয়াস, অগ্নাশয়। এই অগ্নাশয়ের ক্ষেত্রে
সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড, লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, তারপরে আসছে অগ্নাশয়। এই অগ্নাশয়টা কোথায় আছে বলেছিলাম, ওই ডিওডিনামের যে লুপটা, মানে স্টমাকটা শেষ হচ্ছে, তারপরে যে ডিওডিনামের যে লুপটা, সেই লুপের মধ্যে রয়েছে অগ্নাশয়। ঠিক আছে, এটা হচ্ছে কমন প্যানক্রিয়াটিক ডাক্ট। এই ডিওডিনামের একটা মোটামুটি ক্রিম কালার, হেটেরোক্রিন গ্ল্যান্ড, হেটেরোক্রিন গ্ল্যান্ড, হেটেরোক্রিন গ্ল্যান্ড, মাথায় রাখো, পরে আসছি। মানে কি হেটেরোক্রিন মানে বোথ এক্সোক্রিন অ্যান্ড এন্ডোক্রাইন, এটা বোধহয় ক্লাস 8 থেকে পড়ে আসছো তোমরা, কেন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, অতএব আমি আর এর মধ্যে যাচ্ছি না। তো এই এক্সোক্রিন পার্ট যেটা আছে প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা মূলত ডিওডিনামে এসে ওপেন করেছে, হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট একটু আগে যেটা বললাম, আর এক্সোক্রাইন পার্ট যেটা প্যানক্রিয়াটিক জুস যেগুলো রয়েছে, প্রোটিয়েজ, ট্রিপসিনোজেন, এই এনজাইমসগুলো সিক্রেশন করে। এর যে এন্ডোক্রিন পার্ট যেগুলো আছে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে 3 ধরনের সেলস পাবো আমরা, আলফা সেলস, বিটা সেল আর ডেল্টা সেলস। ঠিক আছে, আলফা সেল থেকে তোমরা জানো যে গ্লুকাগন, বিটা সেল, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেন কালপ্রিট আমাদের হিউম্যান সোসাইটির ক্ষেত্রে, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়, আর ওটা থেকে সোমাটোস্ট্যাটিন। ক্লিয়ার? নাও এরপরে আমরা আসছি অগ্নাশয় রসের উপাদান। এই যে দেখো প্রত্যেকটা রস, তার প্রত্যেকটার উপাদান, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি এনজাইমস রয়েছে, কি কে কোন এনজাইম কাকে ডাইজেস্ট করে, সেইগুলো একটু খেয়াল করো। এগুলো যেহেতু এখানে স্ক্রিনে দেওয়া আছে, তাই আমি আর ডিটেলস ডিসকাশনে যাচ্ছি না। নাও এরপরে দেখো ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত একটা ক্ষুদ্রান্ত ইটসেলফ একটা অর্গান, মানে অংশ, একটা পরিপাক এলিমেন্টারি ক্যানেলের, কিন্তু সেইখানে আন্ত্রিক যে গ্রন্থিগুলো আছে তাকে বলছি আমরা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি। এখান থেকে যে খরিত হয় যে পদার্থ তাকে বলা হয় সাক্কাস এন্টেরিকাস। সাক্কাস এন্টেরিকাস, আন্ত্রিক রস, সাক্কাস এন্টেরিকাস। ক্ষুদ্রান্ত থেকে খরিত, অন্ত্র থেকে খরিত যে রস, আন্ত্রিক রসকে এক কথায় বলা হয় সাক্কাস এন্টেরিকাস। এন্টেরিকাস, সাক্কাস এন্টেরিকাস কাকে বলে? ঠিক আছে, আন্ত্রিক রসকে। আচ্ছা, এখানে কিন্তু ক্রিপ্টস অফ লিভারকুন আছে আর ব্রুনার্স গ্ল্যান্ড আছে। এই ক্রিপ্টস অফ লিভারকুন মূলত মিউকাস সিক্রেশন করে, গবলেট সেল, এককোষী গ্রন্থি, এবং প্যানাথ সেল রয়েছে। তারপরে ব্রুনার্স গ্ল্যান্ড, এই ডিওডিনাল গ্ল্যান্ডসগুলো মূলত তোমার সাব মিউকোসা, ডিওডিনাল সিক্রেট দ্য মিউকাস, মিউকাস সিক্রেশনস করে। ঠিক আছে, এটা দেখো একটা ছবি দেখানো হয়েছে, একটা ভিলাইর ছবি। এই যে এই যে এই যে মাঝখান থেকে যেটা আমি রেড মার্ক করলাম, যেটা গ্রিন কালারের আছে, সেটাকে আমরা বলছি ল্যাকটিয়াল, বাংলায় বলে পয়স্বিনী। ঠিক আছে, রক্তজালক আবৃত যে লসিকা বাহ থাকে তাকে বলি আমরা ল্যাকটিয়াল, ভিলাইয়ের মধ্যে থাকে। এরপরে পরের পার্টটাতে আমরা আসি। এরপরে দেখো এই আন্ত্রিক রসের মধ্যে কি কি উপাদান রয়েছে, সেই উপাদানগুলো কি কি কাজ করে, আমি ডিটেলসে যাচ্ছি না এই কারণে। পরে আমরা যখন ডাইজেশন ইটসেলফ, ডাইজেশন আলাদা আলাদা করে পড়বো, তখন কিন্তু আমরা সেটা নিয়ে কাজটা ভালো করে ডিটেলসে পড়বো। ঠিক আছে, তোমরা জাস্ট একটু ভালো করে দেখে নাও কোন কোন এনজাইমসগুলো রয়েছে, কার কি কাজ করে, সেইগুলো হলো। এরপরে এই যে মানে ইয়েগুলো, রিলেশনসগুলো, মানে ধরো এই যে রসগুলো, সেগুলো যে খরিত হচ্ছে, এগুলো পুরোটাই নিউরাল রেগুলেশন, স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের স্নায়ুতন্ত্রে, যখন তোমাদের স্নায়ুতন্ত্র পড়ানো হবে, যেখানে বলছিলাম তোমাদের আমি একটু আগেই, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট আছে, একটাকে বলছি ক্রেনিও স্পাইনাল নার্ভস, যে স্পাইনাল ক্রেনিয়াল নার্ভসগুলোর নাম একটু আগে বলছিলাম। তো আর বাকি একটা আছে এএনএস, অটোনমাস নার্ভাস সিস্টেম। এই অটোনমাস নার্ভাস সিস্টেমের দুটো পার্ট রয়েছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। ক্লিয়ার? তো এইগুলোর মধ্যে এই ফুড রিলেটেড স্টিমুলি, দ্যাট ইজ সাইট, স্মেল, হ্যাঁ, খাবার দেখেই অনেকের দেখবে খিদে বেড়ে যায়, তো সেইগুলো দেখো, এই যে খাবার যেটা বলছিলাম, এই দেখো সাইট, স্মেল, টেস্ট and presence of food in the gut, the brain, medulla and ANS, medulla oblongata, এবং অটোনমাস নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক যে ভেগাস নার্ভ, মূলত ডাইজেস্টিভ জুসের সিক্রেশনের ক্ষেত্রে হেল্প করে। জিআই হরমোনস যেগুলো বলছিলাম আমি একটু আগে, পরে আমরা আসবো কোন হরমোনসগুলোকে সিক্রেশন করে, জিআই হরমোনসগুলো। আর লোকাল নিউরাল রিফ্লেক্স রয়েছে পেরিস্টলসিসটাকে কন্ট্রোল করার জন্য, এই নিউরাল রিফ্লেক্স। ঠিক আছে, এইটা খেয়াল রাখবে। সাইট, স্মেল অ্যান্ড প্রেজেন্স অফ ফুড অফ বাকাল ক্যাভিটি স্টিমুলেট দ্য স্যালিভারি সিক্রেশনস। গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল মিউকোসা সিক্রেট দ্য ডাইজেস্টিভ হরমোনস।
দে কন্ট্রোল দ্য সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুসেস, মানে ডাইজেস্টিভ হরমোনসগুলো, ওই যে জিআই হরমোন যেগুলো, সেগুলো তোমার ওই পরিপাক রসক্ষরণকে উদ্দীপিত করে। ক্লিয়ার? এরপরে আমরা আসি পরেরটাতে, দেখি এই যে যেটা বলছিলাম গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন, জিআই হরমোন। আমি এখানে কয়েকটা দেওয়ার চেষ্টা করেছি, ভালো করে দেখো তোমরা। গ্যাস্ট্রিন, সিক্রিটিন, সিসিকে পিজেড, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুব পরীক্ষাতে বেশি দেয়। দ্যাট ইজ সিসিকে পিজেড, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইনিন। প্রত্যেকটা দেখো কোত্থেকে খরিত হয়, কে স্টিমুলেট করে, কোন অর্গানে গিয়ে কাজ করে, হরমোন, টার্গেট অর্গান, কি অ্যাকশনস করে ডাইজেশনে, আর ওভারঅল কি ফাংশন করে। আশা করি এটা রেডিবল, মানে ভালো করে দেখা যাচ্ছে। আর একটা দেখো আমি রেড মার্ক দিয়ে দিয়েছি, জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিন ট্রপিক পেপটাইড, ইনসুলিনোট্রপিক পেপটাইড। এটা ডিওডিনাম আপার জেজুনাম থেকে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড স্মল ইন্টেস্টাইন থাকলে স্টিমুলেট সিক্রেশনস করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি, তাহলে এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না, জিআই হরমোনসের মধ্যে এই কটা জিআই হরমোন করলে আমরা করতে পারবো, আরও অনেকগুলো আছে। আচ্ছা, এবার আমরা ডাইজেশনে ঢুকবো, পরিপাকে ঢুকবো। এই যে পরিপাকে ঢুকবো, এই পরিপাকটা কি একটু আগে আমি বলেছিলাম যে পরিপাক হচ্ছে এটা কঠিন অদ্রবণীয় খাদ্যবস্তুকে সরল শোষণযোগ্য ফর্মে আমরা রূপান্তরিত করব। এর তিনটে পার্ট রয়েছে, দেখো। এই মেকানিক্যাল প্রসেসেস, ইট ইনক্লুড দ্য মেকানিক্যাল প্রসেস। মেকানিক্যাল প্রসেসগুলো কি কি? ম্যাস্টিকেশন, মানে আমরা দাঁত দিয়ে চেবাচ্ছি, ডিগ্লুশন, সোয়াল গিলে ফেলছি, আর পেরিস্টলসিস কি করে? ওয়েব লাইক মুভমেন্ট, যেটা খাবারটাকে আস্তে আস্তে নিচের দিকে যেতে সাহায্য করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাই।